প্রাইভেট মাস্টার তার ছাত্রীকে পড়াতে এসে দেখল বাসা খালি। বাসায় ছাত্রীর মা ছাড়া আর কেউ নেই। তারপর ছাত্রীর মার সাথে এমন এক অদ্ভুত ঘটনা ঘটল যা আপনারা শুনলে ঠিক থাকতে পারবেন না। দ্বিতীয় পর্বটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও প্রথম পর্বটি শুনেন নাই, দয়া করে প্রথম পর্বটি শুনে নিন। কারণ আজকের পর্বটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। চলেন বন্ধু, গল্পের দ্বিতীয় পর্বটি শুনতে শুরু করা যাক। উর্মিলার কথামতো আমি তার পেছনে পেছনে যাচ্ছি। বাসার সবাই ঘুমিয়ে গেছে, একটা কাকপক্ষীও জেগে নেই। তবুও খুব সাবধানে বাড়ির সীমানাটা পার করলাম আমরা। প্রায় 1 ঘন্টার মতো হাঁটলাম দুজনে। এই সময়টাতে আমাদের দুজনের মাঝে বিশেষ কোনো কথা হয়নি। নিরাপদ একটা জায়গায় এসে উর্মিলা প্রথম যে কথাটা বলল সেটা হলো, আপনি চাইলে চলে যেতে পারেন এখন। আপনি আমার জন্য বিপদে পড়েছিলেন, আবার আমি আপনাকে বিপদ থেকে উদ্ধার করলাম। হিসাব বরাবর। উর্মিলার কথাটা কেন জানি আমার ভালো লাগল না। এভাবে কেউ কাউকে চলে যেতে বলতে পারে? আর তাছাড়া সে তো আমার বিয়ে করা বউ, হোক না সেটা পরিস্থিতির শিকার। তবুও তো আমরা দুজন এখন স্বামী স্ত্রী। আমার তার উপর খুব করে জোর খাটাতে ইচ্ছে করল, কিন্তু কোনো এক অদৃশ্য বাধার কারণে সেটা পারলাম না। আমি খুব নরম হয়ে সরল গলায় বললাম, এত রাতে আপনি এই জনমানবশূন্য স্থানে ভয় পাবেন না? আর বলা তো যায় না কখন কে এসে ঝাঁপিয়ে পড়ে। দেশের অবস্থা তো জানেনই, যেই হারে খারাপ কাজ হচ্ছে। তার উপর আবার আপনি অনেক সুন্দরী। আপনার উপর থেকে নজর সরানো অনেক টাফ। তাই বলছিলাম আরেকবার ভেবে দেখেন, সত্যি কি আমি চলে যাব নাকি আপনার সাথে থেকে যাব? আমার কথা শুনে উর্মিলা আগের স্বাভাবিক অবস্থা থেকে কিছুটা হলেও ভয় পেল। তাই আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তবে সকাল হলেই আমাদের দুজনের রাস্তা আলাদা হয়ে যাবে, মনে থাকে যেন। আমি তার কথা শুনে হ্যাঁ না কিছুই বললাম না, শুধু মাথা নাড়ালাম। সারারাত উর্মিলার সাথে কাটালাম আমি। অনেক কথা বললাম তার সাথে, আমার অতীতের বেদনাদায়ক দিনগুলোর কথা তাকে শোনালাম, তবে সে এক মুহূর্তের জন্য আমার জন্য মন খারাপ করল না। বরং সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে চিন্তায় পড়ে গেল। কারণ সারারাত ফোনের পর ফোন দিয়েও তার কোনো খোঁজ পাওয়া গেল না। আজ 2 দিন হলো তার ফোন বন্ধ। সকালে যখন তাকে আমি বললাম, তাহলে কি এখন আমি চলে যাব? যেহেতু এখন আর আমাকে আপনার প্রয়োজন নেই, আমি থেকেই বা কি করব? তখন সে রাগী কণ্ঠে বলল, চলে যাবেন মানে? আমি কি চলে যেতে বলেছি আপনাকে? আপনি আমার সাথে ততদিন থাকবেন যতদিন না আমি আমার বয়ফ্রেন্ডকে খুঁজে পাচ্ছি। তখন আমিও রাগী চোখে তার দিকে তাকিয়ে বললাম, মানেটা কি? সবকিছু আপনার ইচ্ছেতেই হবে নাকি? আপনি নিজে বাঁচার জন্য আমাকে বিয়ে করলেন, অথচ আপনি চাইলে আপনার বাবার পছন্দ করা ছেলেটাকে বিয়ে করতে পারতেন, তাহলে আর আমাকে এত ঝামেলায় পড়তে হতো না। এখন আবার বলছেন আপনার কথা শুনতে হবে। মগের মুলুক নাকি? তখন উর্মিলা বলল, হ্যাঁ, আমার কথাই শুনতে হবে। কারণ আমি আপনার বিয়ে করা বউ। আর বউয়ের কথা জামাই শুনবে না তো কে শুনবে? বয়ফ্রেন্ডের সাথে দেখা করব, আপনাকে ডিভোর্স দিব, তারপর আপনার যেখানে ইচ্ছে সেখানে চলে যাবেন, আমি কিছু বলবো না। তবে যতদিন আপনি আমার বিয়ে করা স্বামী ততদিন আমার সাথে থেকে আমার বয়ফ্রেন্ডকে খুঁজে বের করতে সাহায্য করতে হবে। এই সময়েও যে মেয়েটা মজা করবে আমি কখনো ভাবিনি। অবশ্য প্রথমবার কথা বলেই বুঝেছিলাম মেয়েটা সিরিয়াস মুডে মজা করতে ভালোবাসে। তাই হয়তো এমন করছে। আমিও মজা করে বললাম, ওলে ওলে আমার সোনা বুটারে, এতুই যদি জামাই জামাই বলেন তাহলে নিজে বাসর না করে কোলবালিশ এগিয়ে দিয়েছিলেন কেন? তখন উর্মিলা হেসে বলল, আমার বয়ফ্রেন্ড আছে তাই। বয়ফ্রেন্ড থাকতে জামাইয়ের সাথে বাসর করাটা কেমন দেখায় না? খুব খারাপ দেখায় এটা। তাই তো আপনাকে কোলবালিশ এগিয়ে দিয়েছিলাম। আপনি করেই দেখতে পারতেন। বিয়ে করার আগ পর্যন্ত তো ছেলেরা কোলবালিশের সাথেই বাসর করে। বউ পেয়ে নিজের প্রথম বউ কোলবালিশকে একমাত্র ছেলেরাই ভুলে যেতে পারে। আপনিও তেমন একজন স্বার্থপর জামাই যে বউ পেয়ে কোলবালিশকে ভুলে যায়। উর্মিলা প্রথম এভাবে হাসল আমার সামনে। তার হাসিটা জানান দিয়ে যাচ্ছে এর থেকে সুন্দর হাসি কারো হতে পারে না। আমি তার হাসিতে মুগ্ধ না হয়ে পারলাম না। তবে হেসে হেসে যে মেয়েটা এত মজা করে কথা বলতে পারে আমার জানা ছিল না। আমিও মজার ছলে বললাম, আর জামাই থাকতে বুঝি বয়ফ্রেন্ডের কাছে চলে যাওয়াটা খুব ভালো দেখায়? আপনি আমাকে বলেন তো, জামাই আগে না বয়ফ্রেন্ড আগে? তখন উর্মিলা বলল, অবশ্যই বয়ফ্রেন্ড আগে।
সেজন্যই তো জামাই রেখে বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছি গু। তখন আমি বললাম, এটা আপনার ভুল ধারণা। জামাইকে বেশি ভালোবাসা উচিত, বয়ফ্রেন্ড তো আর আপনি কেউ না। যে কোনো সময় খাঁচা ছেড়ে উড়াল দিতে পারে, কিন্তু জামাই কখনো চাইলেও খাঁচা ছেড়ে উড়াল দিতে পারবে না গে। তখন সে বলল, ডিম থেকে যেমন মুরগি হয় ঠিক তেমনি বয়ফ্রেন্ড থেকে জামাই হয়, তাই জামাইয়ের আগে বয়ফ্রেন্ড। এই সিম্পল জিনিসটা বুঝতে পারেন না, আবার নিজেকে জামাই দাবি করেন গু। আমি মেয়েটার কথা শুনে স্যামসাং ফোনের মতো হ্যাং হয়ে গেলাম। কিছু সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। তখন সকাল 8টা বাজে। অনেকটা সময় পর দুজনের নীরবতা ভেঙে উর্মিলা বলল, ওর ফোন তো এখনো অফ। কি করি বলেন তো? অনেক ক্ষুধাও লাগছে গি। ওর কথা শুনে মনে হলো আমারও অনেক ক্ষুধা লাগছে। সেই যে রাতে বাসায় খেয়েছিলাম, তাও তৃপ্তি নিয়ে খেতে পারিনি। তারপর বিয়ে বাড়িতেও খাওয়ার ইচ্ছে ছিল না। ওইরকম বিয়েতে বর কি পেট ভরে খেতে পারে? পারে না। আমিও পারিনি। তাই আমি দুজনের ক্ষুধা নিবারণের জন্য বললাম, চলেন সামনে কোথাও খেয়ে নেই। আমারও প্রচণ্ড ক্ষুধা পেয়েছে গি। ফুটপাতের একটা হোটেলে আমরা দুজন হালকা নাস্তা করলাম, কারণ হোটেলগুলোতে এখনও ভাত হয়ে সারেনি। নাস্তা করতে করতে প্রায় 9টা বেজে গেল। হোটেলে কিছু সময় রেস্ট নিয়ে বাহিরে বের হওয়ার পর বুঝলাম ঝাপসা গরম চালিয়েছে। এই ঝাপসা গরমে বেশি সময় রোদের মধ্যে থাকলে ডিম সিদ্ধ হতে হবে। কিন্তু এছাড়া কিছু করারও নেই, কারণ উর্মিলা এখনও তার বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পারিনি। আমিও কাউকে ফোন দেইনি, কারণ আমার কথা সবাই জেনে গিয়েছিল। এখন যদি আবার একটা মেয়েকে আমার সাথে দেখে তাহলে আমাকে খারাপ না ভাবার কোনো কারণ থাকবে না। তাই কাউকে ফোন করে নিজেকে খারাপ প্রমাণ করতে চাইনি। 10টার দিকে উর্মিলা আর সহ্য করতে পারল না। মনে হলো ঢলতে ঢলতে মাটিতে পড়ে যাবে। বেশি সুন্দরী মেয়েদের এটাই সমস্যা, তারা রোদের মধ্যে বেশিক্ষণ থাকতে পারে না। উর্মিলা শুধু আমাকে বলল, আমি আর 10 মিনিট এখানে থাকলে মাথা ঘুরে পড়ে যাব। প্লিজ বিশ্রামের জন্য কিছু একটা করুন গো। আমি কি করব কিছুই বুঝে আসছিল না। হঠাৎ করেই সামনে একটা আবাসিক হোটেল চোখে পড়ল। আমি উর্মিলাকে নিয়ে হোটেলে 24 ঘন্টার জন্য একটা রুম নিলাম। হোটেলের ম্যানেজার আমার দিকে আর চোখে চেয়ে বলল, কোনো কিছু লাগলে বলবেন স্যার। মেয়েটা জোস স্যার। আমার ইচ্ছে করল ম্যানেজারকে কষে 2টা চড় দিতে, কিন্তু পারলাম না, কারণ এখানে যারা আসে তারা মেয়ে নিয়েই আসে। কেউ বা নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে আসে, কেউ বা টাকা দিয়ে মেয়ে ভাড়া করে নিয়ে আসে। তাই ম্যানেজারকে কিছু বলতে পারলাম না। উর্মিলা আমার দিকে আগুন চোখে তাকিয়ে আছে, ম্যানেজারকে তো মনে হয় পারলে মেরেই ফেলবে। আমি রুমে নিয়ে তাকে বুঝালাম, হোটেল যেমনই হোক না কেন আমরা সেফ থাকলেই তো হলো। আর আপনার অবস্থা দেখে ভয় পেয়ে গেছিলাম, তাই সামনে যেটা পড়েছে সেটাতেই ঢুকে পড়েছি। আমার কথাগুলো পজিটিভ ভাবেই নিল উর্মিলা। সে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল, আর আমি বিছানায় গা এলিয়ে দিলাম একটু বিশ্রামের আশায়। কারণ 2 রাত ধরে 1 সেকেন্ডও ঘুমানোর সুযোগ হয়নি। চোখে প্রচণ্ড ঘুম, তাই চোখ বুজে ঘুমের ঘরে তলিয়ে গেলাম। ঠিক তখনই ফোনটা ভো ভো শব্দ করে বেজে উঠল। চেয়ে দেখলাম মিলি ফোন করেছে। না চাইতেও ফোনটা ধরলাম। ওপাশ থেকে মিলি বলল, তোমার কি হয়েছে বলতো? এতবার ফোন দেওয়ার পরেও তুমি ফোন ধরো না। তোমার সাথে আমি দেখা করতে চাই। আমি তোমাকে এখন অনেক মিস করি। মনে হয় তোমাকে আমার এখন প্রয়োজন। একবার দেখা করে সব কিছু আগের মতো করতে চাই আমি। আমি মিলিকে কিছু বলতে যাব, ঠিক তখনই আমার চোখ আটকে গেল আমার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। মনে হচ্ছে স্বর্গ থেকে কোনো অপ্সরী ভুল করে জমিনে নেমে এসেছে, এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। উর্মিলা সুন্দর জানতাম, তবে এতটা সুন্দর হবে ভাবতে পারিনি। বিয়ের সাজে মেয়েটার দিকে ভালো করে তাকানোর সুযোগ হয়নি কখনো। কিন্তু আজ যখন বিয়ের সমস্ত সাজ ধুয়ে মুছে নতুনভাবে আমার সামনে দাঁড়িয়ে আছে, ঠিক তখন আমি বুঝতে পারলাম তার সৌন্দর্যের গভীরতা। উর্মিলার দিকে তাকিয়ে মনে হলো পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটা আমার সামনে দাঁড়িয়ে আছে এখন। ভেজা চুলে মেয়েটাকে অনেক বেশি হট মনে হচ্ছে। মিলি ওই দিক থেকে সমানে চিল্লিয়ে যাচ্ছে, কিন্তু আমার কানে মিলির আওয়াজ খুব একটা গুরুত্ব পাচ্ছে না। আমার চোখ গুরুত্ব দিচ্ছে উর্মিলার হট দৃশ্যটাকে। মিলি যখন বারবার বলছিল, কি হলো তুমি কথা বলছো না কেন? আমি কি বলেছি শুনতে পাওনি? তখন আমার কি হলো জানি না, নিজের অজান্তেই মিলিকে বলে ফেললাম, আমি বিয়ে করেছি, আমার বউ আছে।
এখন রাখি, বাই। আমার কথা শুনে মনে হলো উর্মিলা আমার দিকে এগিয়ে আসছে। আবার মনে হলো ধুর, আমি তার দিকে এগিয়ে যাচ্ছি। আবার মনে হলো না, সেই আমার দিকে আসছে। আমি তার দিকে যাচ্ছি নাকি সে আমার দিকে আসছে কিছুই বুঝতে পারলাম না। উর্মিলা আমার দিকে এগিয়ে এসে বলল, কি হয়েছে বলুন তো? আর এভাবেই বা তাকিয়ে আছেন কেন? তার মানে মিলিকে বলা কথাগুলো উর্মিলা শুনতে পায়নি। তাই আমিও ওই প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার জন্য বললাম, কিছু হয়নি তো। আপনার দিকে তাকানো যাবে না এরকম কোনো রুলস আছে নাকি? থাকলে বলতে পারেন, আমি মেনে চলব। আমার এরকম টেরা কথা শুনে যে উর্মিলা খুব একটা খুশি হতে পারল না সেটা বুঝলাম আমি। সে কিছুটা মন খারাপ করে বলল, এমনিতেই আমার বয়ফ্রেন্ডের চিন্তায় মন সবসময় খারাপ থাকে, তার উপর আবার আপনার এরকম কথা। আপনি একটু ভালোভাবে কথা বলতে পারেন না? আমি না হয় ডিপ্রেশনে আছি তাই এমন ব্যবহার করি আপনার সাথে, কিন্তু আপনি কেন আমার সাথে এমন করেন? আমি উর্মিলার কথার প্রতি উত্তরে বললাম, আমি ভাই সবসময় ডিপ্রেশনে থাকি। আমি ডিপ্রেশন থেকে দূরে থাকতে চাইলেও ডিপ্রেশন আমাকে ছাড়ে না। আপনার পেছনে এমনিতেই অনেক টাকা খরচ হয়ে গেছে আমার। আর সম্ভব না। আমরা দুজন দুজনের রাস্তায় চলে গেলেই বেটার হবে। কেউ কারো যেহেতু প্রয়োজনে আসার কোনো সম্ভাবনা নেই, আলাদা হয়ে যাওয়াই ভালো। আমার জীবনটা আপনার মতো এত সুখের না, এত বিলাসিতার না। আমার অতীত শুনে হয়তো আপনার হাসি পেয়েছে, তবে আমি জানি আমার অতীত কতটা কষ্টের। তখন উর্মিলা বলল, প্রয়োজন নেই মানে? আমি একটা মেয়ে হয়ে কিভাবে এই ব্যস্ত শহরে আমার বয়ফ্রেন্ডকে খুঁজব? ওর ফোন খোলা থাকলে তো কোনো সমস্যাই হতো না। আর আপনাকে তো আমি বলেছি, আপনি যেতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আমার বয়ফ্রেন্ডের সাথে আমার দেখা হচ্ছে। আর টাকার কথা বলছেন? সব টাকা দিয়ে দিব আপনাকে। আমি বাসা থেকে বের হওয়ার সময় অনেক দামি দামি জিনিস ব্যাগের ভিতর নিয়ে এসেছি। এগুলো বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। আপনি হিসাব করে রাখেন, সব দিয়ে দিব আমি। আমি কিছু বললাম না। দেখতে দেখতে ২৪ ঘন্টা পার হয়ে গেল, বাট অবস্থার কোনো পরিবর্তন হলো না। বাধ্য হয়ে আমাদেরকে একটা বাসা নিতে হবে। মেয়েটা কাবিন নামা সাথে করে নিয়ে এসেছিল। সে হয়তো জানত এমন কিছু হবে, এটার দরকার হতে পারে, তাই ব্যাগে ভরে নিয়ে এসেছিল। আর সেটার কারণেই ঢাকা শহরের বুকে একটা বাসা ভাড়া পেলাম দুজন। আমি যে শুধু উর্মিলার জন্য বাসাটা নিয়েছি তা না, এখানে আমারও লাভ আছে। আমার থাকার জন্য একটা জায়গা দরকার ছিল, এর থেকে ভালো জায়গা হয়তো আমি পেতাম না। তাই এটাকেই বেছে নিয়েছি। কারণ বেঁচে থাকার জন্য একটা চাকরি দরকার, অন্তত আমার মতো মানুষদের। কারণ আমার আগে পিছে কেউ নাই। আমার থাকা খাওয়ার ব্যবস্থা আমাকেই করতে হতে। সকালে ঘুম থেকে উঠে বের হয়ে যেতাম চাকরির খোঁজে। অনেক পরিচিত বন্ধুদের কাছে বলেও রেখেছি একটা চাকরির কথা, কিন্তু কেউ সেরকম কোনো ব্যবস্থা করে দিতে পারেনি। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। আজকাল অন্য কারো জন্য কেউ শ্রম দিতে চায় না, কারো কাছে অনুরোধ করে নিজের মর্যাদা কমাতে চায় না। আমার পরিচিত একজন মানুষ আছে, সে যদি তার উপরের জনের কাছে শুধু একটা সুপারিশ করে, রিকোয়েস্ট করে আমার চাকরির জন্য, তাহলে হয়ে যাবে। কিন্তু সেটা সে করবে না, এতে নাকি তার মান কমে যাবে। বাসা নেওয়ার পর ১ মাস চলে গেল। এই ১ মাসে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আপন মানুষগুলো পর হয়ে গিয়েছে, পর মানুষগুলো হয়তো কিছুটা হলেও আপন হয়েছে। সেদিন বাবাকে সাহস করে ফোন দিয়ে বললাম, কেমন আছো বাবা? বাবা আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। কেটে দেওয়ার আগে শুধু বলল, ফোন দিয়েছিস কেন? আজ আমার মেয়ের বিয়ে, ভুলেও তুই ফোন দিস না। আমরা তোকে ভুলে গিয়েছি, তুইও আমাদেরকে ভুলে যা, এটাই তোর জন্য ভালো হবে। বাবা ফোন রেখে দেওয়ার পর নিজের অজান্তেই কেঁদে দেই আমি। এমন কান্না আর কতদিন করতে হবে জানা নেই। আজ আমার আদরের বোনটার বিয়ে, অথচ আমি তার সামনে নেই। সেও কি তাহলে তার ভাইয়ের কথা ভুল গেছে? ভুলে যাওয়াটাই স্বাভাবিক। খারাপ মানুষকে কেউ মনে রাখে না, মনে রাখলেও ঘৃণা করার জন্য মনে রাখে। আমাকে তো আর আমার বোন ঘৃণা করতে পারবে না, তাই হয়তো ভুলে গিয়েছে। বাবা তো অনেক আগেই আমাকে ভুলে গিয়েছে, কিন্তু মা কি করে আমাকে ভুলে গেল? কোনো মা কি তার সন্তানকে কখনো ভুলতে পারে? আমার মা কিভাবে পারল? এসব কথা মনে হতেই কান্নাটা আরও বেড়ে যায়। আজ আমার কান্না করার দিন, আজ আমার দুঃখের দিন, আজ আমার একা হয়ে যাওয়ার দিন। আমার কান্না থামানোর কেউ নেই, আমার চোখের পানি মুছে দেওয়ার কেউ নাই।
উর্মিলা কি আমার চোখের পানি মুছে দিতে পারে না? এই 1 মাসে তো সে আমার অনেক কাছে এসেছে। আমাকে নিজ হাতে রান্না করে খাইয়েছে। আমি না আসলে আমার আসার জন্য অপেক্ষা করতে করতে অস্থির হয়ে যেত। তবে দিন শেষে তার বয়ফ্রেন্ডের জন্য তার মন খারাপ থাকত। তারপরেও তার সাথে আমার সম্পর্কটার অনেক উন্নতি হয়েছে। সত্যি বলতে আমার ভালো থাকার জন্য একজন মানুষ প্রয়োজন। হোক সেটা ভালোবাসার মানুষ কিংবা ভালো লাগার মানুষ। এই পৃথিবীতে একা একা ভালো থাকা যায় না। ভালো থাকার জন্য কাউকে দরকার। কিন্তু আমার তো ভালো থাকার জন্য কেউ নেই। তাহলে আমি ভালো থাকব কিভাবে? এত কিছুর পরেও অন্য 28টা মানুষের মতো আমারও যে একটু ভালো থাকতে ইচ্ছে করে। আবার মনে হয় এই পৃথিবীতে সব মানুষের ভালো থাকা হয় না। কিছু মানুষ অকারণেই খারাপ থাকে। আমি হয়তো সেই খারাপ থাকা মানুষগুলোর মাঝে একজন। হঠাৎ করে লক্ষ্য করলাম আমার পেছনে উর্মিলা দাঁড়িয়ে আছে। আমি চোখের পানিটা মুছে তার দিকে তাকাতেই সে একটা হাসি দিল। মনে হলো এই হাসিটার জন্য আমার খারাপ থাকাটা চলে গেলেও খুব বেশি অবাক হব না। আমি তার হাসিটা মুগ্ধ হয়ে দেখতে থাকি। আমার মুগ্ধতার চোখকে ফাঁকি দিয়ে সে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। তাহলে সে তার সিদ্ধান্ত বদলিয়েছে? বয়ফ্রেন্ডকে না পেয়ে পরিস্থিতির শিকার হয়ে যাকে বিয়ে করেছে তাকেই ভালোবাসতে শুরু করেছে? এমন হলে খারাপ হয় না। আমার ভালো থাকার জন্য একজন মানুষ আমি পেয়ে গেছি। তার জড়িয়ে ধরাতে কেমন যেন ভিতরটাতে খুব ভূমিকম্প সৃষ্টি হল। আমিও যখন তাকে 2 হাতে জড়িয়ে ধরার জন্য হাত বাড়িয়ে দিলাম ঠিক তখনই সে আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা পেছন দিকে সরে গেল। তারপর বলল, জানেন আজ আমি অনেক খুশি। হয়তো পৃথিবীর সবথেকে সুখী মানুষটাও আমি। ওর সাথে কথা হয়েছে আমার। 1 সপ্তাহ পরেই আমাদের দেখা হচ্ছে। ওর ফোনটা হারিয়ে গিয়েছিল যার কারণে আমার সাথে যোগাযোগ করতে পারেনি। ছিনতাইকারীরা টাকা পয়সা, মোবাইল সব ওর কাছ থেকে নিয়ে গেছে। এসব নিয়ে যাওয়ার সময় ওকে আহত করেছিল। যার কারণে ও এতদিন হাসপাতালে ছিল। আমার সাথে যোগাযোগ করতে পারেনি। আমি জানতাম আমার ভালোবাসার মানুষটা আমার সাথে এমনটা করতে পারে না। ওর প্রতি আমার অনেক বিশ্বাস ছিল, আজ সেটা সত্য হয়েছে। আর কেউ না জানুক আমি তো জানি ও আমাকে কতটা ভালোবাসে। 1 সপ্তাহ পর আপনি চলে যেতে পারবেন। তবে চলে যাওয়ার আগে ওর সাথে আপনাকে দেখা করাতে চাই। আপনি আমার জন্য অনেক করেছেন। আপনার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। উর্মিলার কথা শুনে খুব খারাপ লাগল। এই খারাপ লাগার কারণটা আমার কাছে জানা নেই। আমি অভিনয়ের হাসি হেসে বললাম, শুভকামনা আপনার জন্য। সবশেষে তাকে পেয়ে গেলেন। আপনাদের ভবিষ্যৎ জীবন সুখের হোক এটাই চাই। কথাগুলো বলেই আমি বারান্দায় চলে গেলাম। আকাশের দিকে তাকিয়ে নিজের মন খারাপের কথাটা আকাশকে বললাম কিন্তু কোনো উত্তর পেলাম না। এমন সময় দেখলাম কে যেন ফোন দিয়েছে। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরলাম। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে কেউ বলল, স্যার, আমি জেরিন। আমি আপনার সাথে দেখা করতে চাই। সেদিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি সব সত্য জেনে গিয়েছি। মা যে এমন একটা মিথ্যা অপবাদ আপনাকে দিতে পারে আমি ভাবিনি। আপনি একবার আমাদের বাড়িতে আসুন। মায়ের কঠিন একটা অসুখ বেঁধেছে। হয়তো এটা তারই পাপের শাস্তি। মরার আগে সে একটাবার আপনার কাছে ক্ষমা চাইতে চায়। আমার জেরিনকে অনেক কিছু বলতে ইচ্ছে করছিল না। শুধু বললাম, এখন এসব বলে কি লাভ? এসব বললেই তো আর সবার কাছে আমি আগের মতো হব না। আমার পরিবারের যে অসম্মানটা হয়েছে সেটা তো আর ফিরে পাব না। সবাই আমাকে তো খারাপ ছেলে হিসেবেই জানে। এখন তো আমার নির্দোষ হওয়ার ইচ্ছা নেই। যদি সম্ভব হয় আমার বাবা মাকে সত্যটা জানিও। পৃথিবীর সবাই আমাকে খারাপ ভাবুক, আমার কিছু যায় আসে না। কিন্তু অন্তত 2টা মানুষ জানুক আমি এমন কাজ করি না, এমন কাজ করতে পারি না। কথাগুলো বলে ফোনটা রেখে দেই। কারণ এই মুহূর্তে কারো সাথে কথা বলতে আমার ভালো লাগছে না। এমনকি নিজেকে বড্ড বিরক্ত লাগছে। এত কষ্টের পরেও কেন জানি বাঁচতে ইচ্ছে হয়। কখনো মনে হয় না মরে যাই। মনে হলেও সেটা খুব কম সময়ের জন্য। কিন্তু কার জন্য বাঁচতে ইচ্ছে করে সেটা আমার জানা নেই। হয়তো নিজের জন্য কিংবা অন্য কারো জন্য। জেরিনের ফোন কেটে দেওয়ার পরেও সে বারবার ফোন দিতে থাকে কিন্তু আমি তার ফোন ধরি না। কারণ আমি ওই মহিলাটার সাথে দেখা করতে চাই না, যে মহিলাটা আমার জীবনটাকে কষ্টের আগুনে সিদ্ধ করেছে, আমার কাছের মানুষগুলো সব কেড়ে নিয়েছে। আমি বেঁচে থাকতে তার মুখটা দেখতে চাই না। এমনকি মরার পরেও না।
এতে যে যা ভাবুক আমার কিছু যায় আসে না। আমি জীবনে কাউকে ঘৃণা করি না, কিন্তু যদি একবার কাউকে ঘৃণা করি তাহলে তাকে মন থেকেই করি এবং সারা জীবনের জন্যই করি। আর ৭ দিন পর হয়তো উর্মিলা আমাকে ছেড়ে চলে যাবে, কারণ তার ভালোবাসার মানুষটা তাকে নিতে আসবে। তারপর আবার আমি সেই আগের মতো একা হয়ে যাব। আমার পাশে কাউকে পাব না আমি। আমার অসুখে বিসুখে আমাকেই আমার পাশে থাকতে হবে। উর্মিলার কথা ভেবে মনটা খারাপই হচ্ছে। কিন্তু কী বা করার আছে আমার? আমার কি আর উর্মিলাকে আটকিয়ে রাখার সাধ্য আছে? নেই। যদি থাকতো আমি আমার সর্বস্ব দিয়ে তাকে আমার কাছে রেখে দিতাম। অনেকগুলো খারাপ খবরের মাঝেও একটা ভালো খবর পেলাম, সেটা হলো একটা চাকরি হলো আমার। তবে মনটাকে ভালো করতে পারলাম না। উর্মিলার চলে যাওয়াটাই কি আমার মন খারাপের কারণ? মানুষকে বলার মতো কোনো চাকরি না। দুবেলা দুমুঠো খাবার খেয়ে বেঁচে থাকার মতো একটা চাকরি। আমার জন্য এটাই অনেক। কারণ আমি কখনো খুব আরাম আয়েশের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে পারিনি। তাই কম টাকার মধ্যেই যেকোনো পরিবেশে মানিয়ে নেওয়ার মতো অভিজ্ঞতা আমার আছে। না থাকলেও তো মানিয়ে নিতে হবে। এছাড়া কোনো উপায় তো আর নেই। আমার চাকরি জীবনের প্রথম দিনটা খুব ভালো গেল। অনেক অচেনা অজানা মানুষের সাথে পরিচয় হলো আমার। কাউকে ভালো লাগল, কাউকে লাগল না। কেউ আমাকে দেখে বিরক্ত হলো, কেউ বা আমার সাথে কথা বলে খুশি হল। তবে যখন অফিস থেকে বাসায় ফিরব ঠিক তখনই মনটা খারাপ হয়ে গেল। অথচ আমি ভেবেছিলাম এতদিন পর বুঝি একটু ভাল লাগার মতো কোনো কিছু খুঁজে পেয়েছি। আজ আমার সমস্ত দুঃখ ভুলে যাওয়ার দিন। কারণ আজ আমার বোনের সাথে দেখা হয়েছে। আমার বোনের সাথে একটা ছেলেকে দেখলাম। তাহলে কি এই ছেলের সাথেই ওর বিয়ে হয়েছে? বাহে কি সুন্দর! পৃথিবীর সব ছেলেই বুঝি নিজের বোনটাকে এমন রাজপুত্র ছেলের সাথে দেখতে চায়। আমিও আমার বোনকে দেখে খুশি না হয়ে পারলাম না। কিন্তু আমার বোন যখন আমাকে দেখেও না চেনার ভান করে আমাকে পাশ কাটিয়ে চলে গেল, তখন যেন কেমন লাগল। মনে হলো এত খারাপ লাগা বুঝি এর আগে কখনো কোনো মানুষের ভিতরে কাজ করেনি যতটা আমার ভিতরটাতে লাগছে। বুকের ভিতর এমন এক অসহ্য যন্ত্রণা হলো যেটা সহ্য করার ক্ষমতা সৃষ্টিকর্তা আমাকে দেন নাই। আমার বোনের আমাকে পাশ কাটিয়ে যাওয়ার দৃশ্যটা আমার কোনোভাবেই সহ্য হচ্ছিল না। তাকে পেছন থেকে ডাকতে ইচ্ছে হলো। আবার মনে হলো বিয়ের সময় হয়তো আমার সম্পর্কে ছেলের পরিবারকে কিছু জানায়নি। তাই হয়তো আমার বোন এতদিন পরেও আমাকে দেখে কথা না বলে না চেনার ভান করে চলে যাচ্ছে। তাই আর আমি তাকে ডাক দিতে পারলাম না। বোনের সুখের জন্য এতটুকু তো করাই যায় না, তাই না? নিজের মনকে মিথ্যা সান্ত্বনা দিলাম। আমার বোন পরিস্থিতির শিকার। সে তার হাজবেন্ডকে জানাতে চায়নি তার একটা ভাই আছে, যাকে এলাকার সবাই খারাপ মানুষ হিসেবেই জানে। তবে প্রশ্নটা থেকেই যায়, আমার সাথে কথা বললেই কি তার হাজবেন্ডের সাথে সম্পর্কটা খারাপ হয়ে যেত? প্রশ্নগুলো না হয় পাঠকদের কাছেই রেখে গেলাম। বাসায় এসে অনেক চেষ্টা করেও নিজের বিষণ্ণ মনটাকে ভালো করতে পারলাম না। আমার এমন মন খারাপ দেখে উর্মিলা জানতে চাইল আমার কি হয়েছে। আমি তাকে হ্যাঁ না কিছুই বললাম না। সেও আর দ্বিতীয়বারের মতো জানার জন্য আমাকে জোর করল না। মন খারাপের প্রসঙ্গটা ভুলে যাওয়ার জন্য আমিই তাকে জিজ্ঞেস করলাম, আপনি তাহলে সামনের সপ্তাহে চলে যাচ্ছেন? আমার প্রশ্নের উত্তরে উর্মিলা বলল, হ্যাঁ, যেতে তো হবেই। আপনার সাথে তো আর সারা জীবন থাকতে পারব না। আর তাছাড়া এটার জন্যই বাসা থেকে পালিয়ে এসেছি। তবে কেন জানি যেতে মন টানছে না। মনে হচ্ছে আর কিছুটা দিন এভাবে স্বাধীন হয়ে ঘোরাফেরা করি। নিজের ভালো লাগার কাজগুলো করি। নিজের ভিতরটা কি চায় জানি গো। আমার উর্মিলাকে বলতে ইচ্ছে করল, যার সাথে বৈধ কোনো সম্পর্ক নাই তার সাথে সারা জীবন থাকা যায়। আমার সাথে তো আপনার পবিত্র কালেমা পড়ে বিয়ে হয়েছে। আমাদের সম্পর্কটা পবিত্র। তাহলে কেন আপনি আমার সাথে সারা জীবন থাকতে পারবেন না? কিন্তু বললাম না। কারণ কিছু কথা মনের ভিতরেই থাকা ভালো। প্রকাশ করলে এক পৃথিবী সমান দুঃখ পাওয়ার সম্ভাবনা থাকে। আমি উর্মিলার দিকে তাকিয়ে কপালের ঘামটা মুছতে মুছতে বললাম, আপনার বয়ফ্রেন্ড কি করে, কোথায় থাকে কিছুই কিন্তু বললেন না আমাকে গু। তখন উর্মিলা হেসে বলল, আমি নিজেও তার সম্পর্কে খুব বেশি কিছু জানি না। তার সাথে আমার পরিচয়টা একটু ভিন্নভাবে হয়েছিল। তখন আমি কলেজে পড়তাম। আমার বান্ধবীকে কিছু ছেলে অনেক বিরক্ত করত, সাথে আমাকেও। যারা বিরক্ত করত তারা অনেকটা বাজে ছিল, তাই তাদেরকে কিছু বলার সাহস পেতাম না। বাড়িতে এসব কিছু বলে ঝামেলা বাড়াতে চাইনি। কারণ বাসায় জানতে পারলে অনেক বড় কিছু হয়ে যাবে। তাই বাড়িতে কিছু জানাইনি।
এভাবেই ওই বাজে ছেলেগুলোর অত্যাচার সহ্য করে যাচ্ছিলাম। হঠাৎ করে একদিন দেখলাম সেই বাজে ছেলেগুলো আর আমাদের বিরক্ত করছে না। পরে জানতে পারলাম এটার কারণ আমার বয়ফ্রেন্ডই। ওদেরকে শায়েস্তা করেছে। তারপর আমি নিজ থেকেই কেন জানি ওর প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়লাম, ওর কাছে ওর ফোন নাম্বার চাইলাম। তারপর থেকেই আমাদের রিলেশন শুরু। তবে ও এখন একটা চাকরি করে। কি চাকরি করে সেটা কখনো জানতে চাইনি আমি। কেননা আমি জানি ও আমাকে কখনো কষ্ট দিবে না, সুখেই রাখবে। তাই কি চাকরি করে, কত টাকা ইনকাম করে এসব জানার ইচ্ছেটা কখনো হয়নি গি। আমি উর্মিলার দিকে অবাক চোখে তাকিয়ে রইলাম। এত সিম্পল একটা কারণেও মেয়েরা কারো প্রেমে পড়তে পারে, কাউকে ভালোবাসতে পারে জানা ছিল না আমার। কলেজে থাকতে তো কত মেয়েকে কতভাবে সাহায্য করলাম। কই কেউ তো কখনো ভালোবাসি বলল না, প্রেম করতে চাইল না, ফোন নাম্বার চাইল না। তাহলে কি আমার ভাগ্যটাই এমন, কেউ আমাকে বয়ফ্রেন্ড হিসেবে পারফেক্ট মনে করে না? আমি উর্মিলাকে বললাম, এইসব কারণে কাউকে ভালোবাসা যায়? এমনও তো হতে পারে ওটা লোক দেখানো ছিল। কিংবা আপনাকে বসে আনার জন্য সে নিজেই এমনটা করেছে। যদিও আমার ধারণাটা ভুলও হতে পারে। তবে সত্য হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ ছেলেরা মেয়েদেরকে পটানোর জন্য অনেক কিছুই করে থাকে। তার মাঝে অনেক বাজে কাজও করে থাকে মেয়েদের সামনে হিরো সাজার জন্য, যেগুলো মেয়েদের সবসময় অজানাই থেকে যায়। আমার কথা শুনে উর্মিলা রাগী কণ্ঠে আমার দিকে আগুন চোখে তাকিয়ে বলল, ও এমন না, ওকে আমি চিনি। আর আপনি এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন বলুন তো? প্রেমে ট্রেমে পড়লেন নাকি? আর যাই করেন না কেন আমার প্রেমে পড়েন না, তাহলে আপনাকে দুঃখের সাগরে ভাসতে হবে। আপনাকে নিয়ে আমার ভয় হচ্ছে। কবে জানি আবার সত্যি সত্যি আমাকে নিজের বউ দাবি করে বসেন গু। উর্মিলার মুখ থেকে এরকম তিতা কথা শুনতে হবে কখনো ভাবিনি। তার কথাগুলো শুনে কেন জানি নিজেকে অনেক তুচ্ছ মনে হল। আমি নিচের দিকে মাথা দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পরেও যখন আমি কোনো কথা বললাম না, তখন উর্মিলা বুঝতে পারল তার এমন কথায় আমি ভীষণ রাগ করেছি। তাই হয়তো সে আমার দিকে এগিয়ে এসে আমার মাথাটা নিজ হাতে উঁচু করে বলল, ওটা তো আমি এমনিতেই বলেছি। এটাতে কেউ রাগ করে এভাবে? আপনি তো জানেন আমার মজা করতে ভালো লাগে। আর সেটা যদি সিরিয়াস মুডে হয় তাহলে তো কোনো কথাই নেই। তবুও আমি সরি, এভাবে আপনার মনটা খারাপ করে দেওয়ার জন্য। তবে বিশ্বাস করুন, ওগুলো সব মজা করে বলেছি আমি। কারণ আমি জানি আপনি এমন মানুষ না। আপনি অনেক সহজ সরল মানুষ। আপনি কখনোই এসব নিয়ে ঝামেলা বাঁধাবেন না, আমি জানি। সেটা বিয়ের রাতেই বুঝেছি গু। উর্মিলার এরকম নীরব আত্মসমর্পণে আমি কিছুটা অবাক হলাম। এই মেয়েও যে এভাবে কারো সামান্য অভিমান ভাঙানোর জন্য নিজেকে এভাবে নিজের কাছে আত্মসমর্পণ করে দিবে, এটা বোঝা যায় না। আমাকে চুপ থাকতে দেখে উর্মিলা আমার গালে হাত রেখে বলল, এই যে মিস্টার গোমরামুখ, কি হয়েছে আপনার বলুন তো? আমি তো সরি বললাম, তারপরেও আমার উপর রাগ করে আছেন? আচ্ছা বলেন, আমি কি করলে আপনার রাগ কমবে? আপনি একটু হাসবেন। আমি না চাইতেও আমার মুখে হাসির চিহ্ন ফুটে উঠল। কেউ একজন এতটা দিন পর এভাবে আমার অভিমান ভাঙাবে এটা ভাবিনি আমি। মাঝে মাঝে মনে হতো কত শত অভিমান জমা হয়ে গেছে, এই জমে থাকা অভিমানগুলো ভাঙানোর জন্য হলেও একজন তুমি প্রয়োজন। কিন্তু আজ সেই একজন তুমি ছাড়াই কেউ আমার অভিমান ভাঙাল। এটা যেন মেঘ না চাইতেই বৃষ্টি হওয়ার মতো। আমি যখন আমার ভাবনার সপ্তম মহাকাশে বিরাজ করছিলাম, ঠিক তখন উর্মিলার কথায় নিজেকে বাস্তবে প্রতিস্থাপন করি আমি। উর্মিলা আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমার ২০ বছরের জীবনে প্রথমবার কারো অভিমান ভাঙালাম আমি। আমি এভাবে আমার বয়ফ্রেন্ডের অভিমানও কখনো ভাঙাইনি। কিন্তু আপনাকে এমন অবস্থায় দেখতে ইচ্ছে করছিল না আমার। কেন এমন হচ্ছিল সেটাও জানি না। কাল দিন পর আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে হবে। আপনাকেও সাথে যেতে হবে। ওকে এই বাসাতে আসতে বলেছিলাম, বাট ও আসবে না। তাই রেস্টুরেন্টে যেতে হবে গি। আমি উর্মিলার এমন কথা শুনে বললাম, আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবেন? আমাকে কেন যেতে হবে? আপনাদের মধুর মিলনের মাঝে আমি শুধু শুধু দর্শক হতে চাই না গি। তখন উর্মিলা ধমকের সুরে বলল, যেতে হবে আপনাকে, দরকার আছে গি। তার কথার প্রতি উত্তরে তাকে বলতে চাইলাম, কে আপনি? আমার কে হন? এভাবে আমাকে ধমক দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? কিন্তু বলতে পারলাম না। কারণ সে তখন চলে গিয়েছে।
পরের দিন রেস্টুরেন্টে দেখা করতে গিয়ে যা দেখলাম সেটা যেন বিশ্বাসই করতে পারলাম না। এই ছেলে কি তাহলে উর্মিলার বয়ফ্রেন্ড? আমি তো এই ছেলেটাকে চিনি। হাইস্কুল জীবনে ৫টা বছর একসাথে পড়েছি। আজ প্রায় ৭ বছর পরে তাকে দেখলাম আমি। তবে এতদিন পরে দেখলেও চিনতে কোনো কষ্ট হয়নি। সে কি আমার অতীতের বদনামগুলোর কথা জানে? তাহলে কি আবার আমি এই দুজনের মানুষের কাছে খারাপ মানুষ হিসেবে নতুন করে পরিচিত হব? নাকি এতদিন পর আমাকে আমার বন্ধুটা চিনতেই পারবে না? আজকের মতো দ্বিতীয় পর্বটি এখানেই শেষ করলাম। দ্বিতীয় পর্বটি শুনে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে তৃতীয় পর্বটি শুনতে পাবেন। তৃতীয় পর্বটি খুব শীঘ্রই দেওয়া হবে। অতক্ষণ গল্পটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।